হ্যাঁ, নিসা, শুভ সকাল সবাইকে। আহ, আশা করি সবাই খুবই ভালো আছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাই যে আজকে ক্লাসটা আসলে শুরু হওয়ার কথা ছিল মর্নিং টাইম সকাল 9টায়। একটা পার্সোনাল রিজনে ক্লাসটাকে একটু পেছানো হয়েছে, 10টায় টাইম দেওয়া হয়েছে। আশা করি এটা খুব একটা বেশি ইফেক্ট করবে না আপনাদের লাইভে জয়েন্ট করার ক্ষেত্রে। সবাই আশা করি ভালো আছেন, জয়েন করবেন খুব তাড়াতাড়ি। অলরেডি দেখছি 100+ জয়েন্ট করেছেন আমাদের সাথে। শামীম আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন মিরাজ, জয়েন করেছেন রিতা ইসলাম, জয়েন করেছেন আপেল, জয়েন করেছেন জাকির হোসাইন সোহাগ, জয়েন করেছেন আমাদের সাথে সিফাত, কমেন্টে আমাদের সাথে জয়েন করেছেন তুষার, মিমি আমাদের সাথে জয়েন করেছেন, মনির হোসাইন টাঙ্গাইল থেকে জয়েন করেছেন, ইসরাত উপমা আমাদের সাথে জয়েন করেছেন। জয়েন করার সাথে সাথে সবাইকে বলে দিই আমাদের আজকের ক্লাসটা আপনার সবাই আপনাদের শেয়ার অপশনসে যেয়ে সবাই শেয়ারে দিয়ে দিবেন, যেন আপনাদের আরও অনেক 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 স্টুডেন্ট যারা আছে তারা যেন এটা দেখতে পায়, এবং লাইক কমেন্ট অবশ্যই করতে থাকবেন। ওকে, আনিসুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন মুজাহিদুল ইসলাম, শামসুল শেরপুর থেকে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন আর 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 যাই হোক নামটা পড়তে পারছি না, সুজাত আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করেছেন মাহিন চৌধুরী, আমাদের সাথে জয়েন করেছেন জান্নাতুল ফেরদাউস, আমাদের সাথে জয়েন করেছেন কানিজ মোহাম্মদ ইসলাম। এই মোমেন্টে আমরা মনিটরে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছেন মোনা, আমাদের সাথে জয়েন করেছেন ফেরিওয়ালাও আমাদের সাথে জয়েন করেছেন, ভেরি গুড। আমাদের সাথে জয়েন করেছেন সুরভি সিলেট থেকে, আমাদের সাথে জয়েন করেছেন অদ্রিতা অরিন, আমাদের সাথে জয়েন করেছেন হাসান, আমাদের সাথে জয়েন করেছেন মারুফা। অনেক অনেক জয়েন্ট, এবং আশা করি যে সবাই কমেন্ট দিয়ে জয়েন করা শুরু করবেন। সবাই আমাকে সালাম জানাচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কেমন আছেন সবাই সেটা একটু কমেন্টে জানান আমাদেরকে। সবাই কার কি অবস্থা, কেমন আছেন, এই ব্যাপারটা ভালো আলহামদুলিল্লাহ এই শব্দগুলো দিয়ে কমেন্ট করতে থাকেন। আমরা শুরু করব ক্লাসের, আজকে খুব তাড়াতাড়ি ক্লাসের প্রশ্ন শুরু করব। লিখেছি স্বপ্ন যখন বিশ্ববিদ্যালয় তখন স্বপ্ন পূরণ আপনার সব সময় পাশে আছে। আপনারা দিক নির্দেশনামূলক কিছু কথা শুনেছেন গতকালকে রাতে থেকে শুরু করে নিয়ে এর আগ পর্যন্ত। আমি আপনাদের জন্য ক্লাস শুরুর আগে আজকে গত পরশু আমি একটা অ্যাসাইনমেন্ট করছিলাম, তো সেই সময় একটা স্টুডেন্ট আসলে কি ধরনের হওয়া উচিত, একটা স্টুডেন্ট তার গোলে পৌঁছানোর জন্য তার গোলে পৌঁছাতে চায়। প্রত্যেকটা মানুষই তার স্বপ্নে পৌঁছাতে চায়, তার গোলে পৌঁছাতে চায়। একটা মানুষ তার গোলে পৌঁছাতে চাইলে কি ধরনের অবজেক্ট সে গ্রহণ করতে পারে তার উপরে তার উপরে ব্লুমস একটা কিছু অবজেক্টিভস দেখাইছে। ব্লুমসের কিছু অবজেক্টিভস, সেটা নিয়ে কথা বলবো। ব্লুমস বলছেন যে একজন মানুষ তার গোলে যদি পৌঁছাতে চায় তাহলে তাকে স্মার্ট হতে হবে। তাকে কি হতে হবে? স্মার্ট হতে হবে। তো ব্লুমসের স্মার্ট অবজেক্টিভস গুলা, ওকে, ব্লুমস বলছেন যে একটি মানুষ তার স্বপ্নে যদি পৌঁছাতে চায়, তার গোলে লক্ষ্যে যদি পৌঁছাতে চায়, তাহলে স্মার্ট অবজেক্টিভস গুলা, বা একটা মানুষকে আমরা যেটা বলি স্মার্ট হতে হবে, একটা মানুষকে কি হতে হবে? স্মার্ট হতে হবে। তো স্মার্টনেস নিয়ে কিছু কথা বলা যেতে পারে। স্মার্ট কি সুন্দর পোশাক পরা,
সুন্দরভাবে কথা বলতে পারা, সুন্দর করে কথা বলা, নাকি এটি একটি অন্য কোনো অবজেক্ট? ওকে, আপনারা আমাদেরকে কমেন্টে একটু জানাতে থাকেন যে স্মার্টের বাংলা কি হতে পারে। স্মার্টের হ্যাঁ, স্মার্টের বাংলা অর্থটা কি সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। স্মার্টের বাংলা কি? আবারও বলছি, SMART, স্মার্ট। স্বপ্নে পৌঁছাতে চাইলে একটা মানুষকে স্মার্ট হতে হবে। স্মার্ট মানে কি তাহলে সুন্দর পোশাক পরা, দারুণ গেস্টার পোস্টার নেওয়া, সুন্দর করে কথা বলতে পারা, নাকি অন্য কিছু? নাকি এর বাংলা কোনো অর্থ আছে? সেই ধরনের কিছু কমেন্ট, এবং তার সাথে সাথে আমরা শুনে নিতে চাই যে কে কি কমেন্ট করছেন সেই কমেন্টগুলি। আমাদের কাছে আতিক আহমেদ কমেন্ট করেছেন যে সুদর্শন। স্মার্ট মানে আসলে সুদর্শন না, সুদর্শনের একটি ইংরেজি আছে। আতিক, আপনার জন্য বলছি, দেখেন, হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুদর্শন। কেউ কেউ বলছেন পরিপাটি, কেউ কেউ বলছেন সুদর্শন, কেউ কেউ বলছে মার্জিত, বুদ্ধিমান। স্মার্ট মানে সুদর্শন বলেছেন, উজ্জ্বল, মার্জিত, চারিত্রিক গঠন, স্মার্ট, সুদর্শন। আপনারা যে শব্দগুলি বলছেন এই শব্দগুলির সাথে আসলে স্মার্ট শব্দের আসলে অর্থের কোনো ধরনের মিল নেই। আসলে স্মার্ট কোনো বাংলা আবিধানিক অর্থে স্মার্ট কোনো বাংলা শব্দ নয়, বাংলা অর্থবহুল কোনো শব্দ নয়। স্মার্ট এমন একটি অবজেক্ট, এই পাঁচটি লেটার দিয়ে যে শব্দটি গঠিত হয়েছে সেই শব্দটি পরিপাটি, সুদর্শন, অথবা মার্জিত, অথবা ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান, এই ধরনের কোনো কিছুই না। স্মার্ট এর কোনো বাংলাই নাই, স্মার্টের কি নেই? কোনো বাংলা নাই। ওকে, তাহলে স্মার্ট কি? স্মার্ট ব্লুম বলছেন স্মার্ট হচ্ছে একটা অবজেক্ট, যে অবজেক্টগুলা এই 5টি লেটারের মধ্যে সীমাবদ্ধ, যেটা একটা মানুষকে তার কোথায় পৌঁছাতে পারে? গোলে নিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করব এই 5টি লেটারের আবিধানিক অর্থ দিয়ে একটি গোলে পৌঁছানো যায় কিভাবে। তার মানে আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা এটা মনে করতে পারেন যে ভাইয়া বলেছে যদি আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে আপনাকে স্মার্ট হতে হবে। তাহলে স্মার্ট হতে চাইলে আপনাকে কি করতে হবে? প্রথমেই এস ফর স্মার্টে ব্লুমস বলার চেষ্টা করছেন, এস ফর স্পেসিফিক। আপনাকে গতানুগতিক হওয়া যাবে না, স্পেসিফিক হতে হবে। স্মার্ট ব্যক্তি, স্মার্ট মানুষ, স্মার্ট পার্সোনালিটি সবার মতো নয়, একটু আলাদা, একটু গতানুগতিক ধাঁচের বাইরে। তার মানে সবাই যেভাবে চিন্তা করেন ওনার কার্যক্রম বা ওনার বুদ্ধি বা চিন্তা সবার মতো না, একটু ডিফারেন্ট। তার মানে ডিফারেন্টটা কি তাহলে? তার মানে সবাই যখন ঘুমায় আপনার চোখ আপনাকে ঘুমাতে দেয় না, তার মানে আপনি সবার কাছ থেকে কি হয়ে গেছেন? স্পেসিফিক হওয়ার পর আপনি যখন সেপারেট হবেন, সবার কাছ থেকে একটু আলাদা হতে থাকবেন। আলাদা কাদের কাছ থেকে হতে পারবেন? যখন এই সময় আপনি আলাদা হতে পারেন। স্পেসিফিক মানে আলাদা। কি ধরনের আলাদা? আলাদা ব্যক্তি সবার মতো হবে না, গতানুগতিক ধাঁচের হবে না। তারা একটু কি করবে? চিন্তা ভাবনাগুলোকে আলাদা আঙ্গিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং যে সকল ব্যক্তি তার গোলে পৌঁছানো থেকে তাদেরকে দূরে রাখতে চায় সেই সকল ব্যক্তিকে তাদের লাইফ থেকে কি করতে থাকবে? রিজেক্ট করতে থাকবে, তাদের লাইফ থেকে আলাদা করতে থাকবে। তো এই স্পেসিফিকনেস যাদের ভেতরে রয়েছে, এই স্পেসিফিকনেস যারা নিতে পারবে নিজের মধ্যে, তারা পৌঁছাতে পারবে তাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এমএ মেজারমেন্ট মানে বাংলা অর্থ পরিমাপ, পরিমাণ। এখানে স্পেসিফিক স্মার্ট ব্যক্তি আলু, বাগুন, পটল,
লাউ কুমড়া সবজি বা মাছ এগুলো পরিমাপ করবে না, তারা পরিমাপ করবে তাদের সময়কে। তাদের সময়ের সঠিক জ্ঞান থাকবে, যেই সময় যেই কাজটা করা দরকার এই সময় আপনার ফুটবল ম্যাচে পার্টিসিপেট করা উচিত না এই 2 থেকে 3 মাস। এই সময় আপনি যে আগে যে লাইফ লিডটা করেছেন ইন্টারমিডিয়েটের আগ পর্যন্ত যে সময়টা যেইভাবে পড়াশোনা করেছেন সেইভাবে চিন্তা ভাবনা করলে আপনাকে চলবে না। আপনার মেজারমেন্ট করতে হবে, আপনাকে হিসাব করে চলতে হবে। আপনার গার্লফ্রেন্ড আপনাকে কি করছে, আপনার গার্লফ্রেন্ড আপনাকে অনেক সময় অপচয় করাচ্ছে, ডিলিট হিম, তাকে 3 মাসের জন্য আপনি কি করে দেন, রিজেক্ট করেন। এই মেজারমেন্ট, এই সময়ের যে মূল্যায়ন যে করতে পারবেন সেই ব্যক্তি স্মার্ট এবং তিনি পৌঁছাতে পারবেন তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। এতে অ্যাচিভমেন্ট কাকে বলে? অ্যাচিভমেন্ট হলো অর্জন। অর্জন সম্পর্কে কিছু বলতে চাইলে আপনাকে কি অর্জন করতে হবে? গতানুগতিক ধাঁচের পড়াশোনার বাইরে আপনাকে আসতে হবে। অর্জন কোনটা? আপনাকে আমি যদি এখন আপনাদেরকে যদি আমি বলি যে কমেন্টে আমাকে 2 বিঘা জমি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, এই কবিতার প্রথম লাইনটি আমাকে লিখে দেন। প্রথম লাইন, মনোযোগ সহকারে কথাটা শুনবেন। 2 বিঘা জমির কবিতাটির প্রথম লাইনটি লিখুন। আপনি দেখবেন আপনার মাথার ভেতরে নেই, কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি ইতল বিতল অথবা ওই দেখা যায় তাল গাছ, এই কবিতাটা পূর্ণাঙ্গ বলেন, আপনার কিন্তু এখনো সেই কবিতাটা কি আছে, মনে আছে। তার মানে কি? তার মানে হলো 2 বিঘা জমি আপনার মনে নেই, কিন্তু ইতল বিতল এটা আপনার মনে আছে, আম পাতা জোড়া জোড়া আপনার মনে আছে, ওই দেখা যায় তাল গাছ মনে আছে। কেন? কারণ আসলে ওগুলো আপনি অর্জন করেছিলেন, ওগুলো আপনার লেপ্টে গেছে। আপনার কোথায় লেপ্টে গেছে? আপনার অন্তস্থ হয়ে গেছে একেবারে, আপনি আর কোনোদিনই ভুলবেন না, আপনার লাইফ টাইমে আপনি কোনোদিন ভুলবেন না। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা চান্স পাবে তারা এমনভাবে পড়াশোনা করবে যেন তারা একটু স্পেসিফিক হয়ে যাবে, তারা সময়ের জ্ঞান সম্পর্কে তাদের ধারণা থাকবে, তারা তাদের লাইফ থেকে পরিমাপ করে করে চলবে কোন কোন ব্যক্তির সাথে এই মোমেন্টে আমি কথা বললে আমার লাভ হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়, কোন কোন ব্যক্তির উপদেশ আমি নিলে আমার এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তাদের সাথেই চলার চেষ্টা থাকবে সবসময়ের জন্য। আর যে পড়াটা তারা পড়বে সেটা হতে হবে অর্জিত, অ্যাকুয়েজড, মানে সেটা অ্যাকুয়ার করবে, সেটা শুধু গতানুগতিক ধাঁচের পড়ার মতো হবে না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, এখন আপনি যেটাই পড়বেন না কেন, আপনি যখন 1966 সাল, তখন 1966 সালের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা আপনার অন্তস্থ থাকা যাবে না, আপনার ইমেজ তৈরি হবে। 1966 সাল আপনার সাথে সাথে মনে পড়বে লাহোর, আপনার বঙ্গবন্ধুর কথা অবশ্যই মনে পড়বে, 6 দফা, এবং 6 দফার প্রথম দফাটাই শুধু না, পূর্ণাঙ্গ 6 দফার কতগুলো দফা রয়েছে, স্বায়ত্তশাসন, নোট প্রচলন করা। আসলে 6 দফার মূল উদ্দেশ্যটা কি ছিল? 6 দফার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাকে কি করা, স্বায়ত্তশাসিত করা, এটা প্রথম দফা। তো এরকম করে আপনার প্রত্যেকটা দফায় কোন জিনিসটা মূল উপজীব্য সেটা আপনাকে 1966 সাল শোনার সাথে সাথে আপনাকে কি করতে হবে, আপনাকে প্রত্যেকটা ইনফরমেশন আপনার মাথার মধ্যে আসা, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে অ্যাচিভমেন্ট। তার মানে স্মার্ট ব্যক্তি গতানুগতিক ধাঁচের হবে না, যেটাই করবে অ্যাচিভমেন্ট হবে, সেটাই তার কোথায় চলে যাবে, অর্জিত জ্ঞানের ভেতরে চলে যাবে। সো স্পেসিফিক, মেজারমেন্ট, অ্যাচিভমেন্ট, তার মানে দ্য পারসন হু ইজ আ স্মার্ট, হি ইজ অর শি ইজ এ স্পেসিফিক ওয়ান, মেজারেবল, অ্যাচিভেবল অ্যান্ড রিলায়েবল। রিলায়েবল মানে হচ্ছে বিশ্বস্ত, বিশ্বস্ত হতে হবে। কেমন বিশ্বস্ত হতে হবে? প্রথমত আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে নিজের সাথে।
আপনার নিজে যদি মনে করেন আমাকে দ্বারা আর কিচ্ছু সম্ভব না, আপনি আর কোনোদিনই কিছু হতে পারবেন না। কিন্তু যদি আপনার মনে হয় যে না, কেন আমি পারবো না, কেউ না কেউ এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তো 1 থেকে 100-র মধ্যে অবস্থান করবে, সেটা এই মোমেন্টে যারা আমাদের সাথে জয়েন করে আছেন তাদের মধ্যে নয় কেন? আমি বা নয় কেন, বা আমি কেন না? অন্যদের থেকে আমি কি পিছায় কেন? আমি কি পড়ছি না? আমাকে কি পড়তে কেউ দিচ্ছে না? এই যে ব্যাপারটা, কেন আমি 1 থেকে 100-র মধ্যে হতে পারবো না, কেন আমি চান্স পাবো না, এই ব্যাপারটায় আপনার বিশ্বস্ততা, প্রথম বিশ্বাসটা অর্জন করতে হবে নিজের সাথে। দ্বিতীয় জায়গায় বিশ্বস্ততার জায়গা অর্জন করতে হবে আপনার প্যারেন্টসদের সাথে। সবার প্রতি, পিতামাতার প্রতি অত্যন্ত বিশ্বস্ততা তাদের কাছ থেকে অর্জন করতে হবে। থার্ডলি, টিচার্সদের কাছে। ফোর্থলি, আপনার রিলিজিয়াস কোনো পার্সনের কাছ থেকে, সেটা হতে পারে পুরোহিত থেকে, মাওলানা থেকে শুরু করে, চার্চের ফাদার থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে। তার মানে আপনাকে রিলায়েবল হতে হবে। ইভেন আপনার বন্ধুদের কাছেও আপনাকে রিলায়েবল হতে হবে। তার মানে আপনার কথার দাম থাকতে হবে। স্মার্ট ব্যক্তির কথায় কি থাকবে? রিলায়েবিলিটি থাকবে। সে যেটা বলবে সেটা যেন বিশ্বাসযোগ্যতা থাকে, সেই জায়গাটা তাকে থাকতে হবে। আপনি প্রতারক হলে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন না। আপনি কাউকে ঠকান, এই মোমেন্টেই আপনার ঠকানোর অভ্যাস আছে, আপনি ডিসঅনেস্ট, আপনি পড়াশোনার ব্যাপারে ডিসঅনেস্ট, আপনি নোট করার ব্যাপারে ডিসঅনেস্ট, তাহলে আপনি স্মার্ট হতে পারবেন না এবং আপনি আপনার গোলে পৌঁছাতেও পারবেন না এবং স্বপ্নও আপনার কি হবে না? পূরণ হবে না। এবং ফাইনালি যে ব্যাপারটা ব্লুমস বলার চেষ্টা করছে, একটা মানুষ তার গোলে পৌঁছাতে চাইলে তাকে হতে হবে টাইম বন্ডেড। তাকে কি হতে হবে? টাইম বন্ডেড। 9টা মানে 9টাই, 10টা মানে 10টা, 10টা 11টা না। সো দ্য স্মার্ট পারসন, আমি বলে দিচ্ছি, যারা স্মার্ট, যাদের মধ্যে এই গুণগুলো রয়েছেন, তারাই বুঝতে পারবেন যে স্মার্ট তাহলে কি। স্মার্ট হলো সবার মতো না, পরিমাপ করে বেছে বেছে সব পার্সনদের সাথে মেশা এবং সেই ধরনের জ্ঞান অর্জন করা। জ্ঞান যেটা থাকবে সেটা শুধুমাত্র পড়ার জন্যই নয়, সেটা যেন অর্জন হয় সেই একটা ব্যাপার তার ভেতরে থাকবে। বিশ্বাসযোগ্যতা থাকবে, সময়ের পরিমাপ করতে শিখবে, সেই ব্যক্তি পৌঁছাতে পারবে তার গোলে। আশা করি যে এই ব্যাপারটা ছিল আপনাদেরকে কিছুটা আপনাদের পড়াশোনার যে জায়গাটা কোথায় আছে সেই জায়গাটায় নিয়ে যাওয়ার জন্য। দ্য পারসন, আমি বলে দিচ্ছি, সাগর ভাইয়া বলেছে, যে ব্যক্তি স্মার্ট হবে সে তার বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারবে। যে যতটুকু স্মার্ট হবে সে তার জায়গা থেকে স্ব বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্মার্ট সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে, যে জাহাঙ্গীরনগরের জন্য স্মার্ট সে জাহাঙ্গীরনগরে যাবে, যে ইসলামী ইউনিভার্সিটির জন্য স্মার্ট সে ইসলামীতে যাবে। কিন্তু কেন আপনারা যাবেন না সেই প্রশ্নটি এটাই, যারা এই গুণগুলিকে, এই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছেন না, সময়ের কাজ করতে পারছেন না, অর্জন করতে পারছেন না, এমন বন্ধুদের সাথে চলার অভ্যাস হয়ে গেছে তাদের সাথে আর ত্যাগ করতে পারছেন না এবং আলাদাও হতে পারছেন না, আজকে থেকেই আপনারা বাসায় এই জায়গাগুলো নেওয়ার চেষ্টা করেন এবং আস্তে আস্তে, একদিনে হবে না সেটা, আস্তে 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 গেলে ব্লুমস বলছে একটা মানুষ যদি এগুলো প্র্যাকটিসের ভেতরে থাকে তাহলে এই স্মার্টস অবজেক্টিভস গুলো তাকে তার স্বপ্নে বা গোলে অথবা লক্ষ্যে পৌঁছায় দিবে। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করব। আর স্বপ্ন পূরণ আপনাদের পাশে সব সময় আছে, থাকবে এই সিজনটা অন্তত সব সময়ের জন্য আপনাদের পাশে। যে যে কমিটমেন্ট আপনাদেরকে করা হয়েছে সেই কমিটমেন্ট নিয়ে সব সময় আপনাদের পাশে থাকবে। তাহলে স্মার্ট মিন্স পরিপাটি বা গুছানো এরকম না, এই বিষয়গুলি যাদের ভেতরে থাকবে তারাই হবেন স্মার্ট। ওকে, এরপরে আমরা একটু কমেন্টে যেতে চাই যে আসলে আমাদের শব্দ বা দেখছি যে সেটা ঠিক আছে কিনা, তারপরে আমরা আমাদের লেকচারে চলে যাব। আপনারা একটু কমেন্ট করেন, তারপর আমরা চলে যেতে চাই যে আমাদের মূল ক্লাসে। আমাদের মূল ক্লাসের আজকে যে উপজীব্য বিষয় সেটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা আগের দিনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে পড়েছিলাম। সাবজেক্টের সাথে কি ভার্বের একটি সমঝোতা। এখান থেকে আমরা কয়েকটা নিয়ম পড়েছিলাম। আমি আপনাদেরকে একটি প্রশ্ন দিয়েই শুরু করছি। যে প্রশ্নটা আপনারা একটু আমাকে কমেন্টে উত্তর জানাবেন। The views of my eyesight is
are not normal than others. Okay, so this is the question for all of you. আমি গত ক্লাসে এই নিয়মটা আপনাদেরকে পড়িয়েছিলাম। এখানে শুধু is আর না, আরো কয়েকটা অপশনস আপনাদের সাথে থাকতে পারে। the view, vi, সরি ভিউজ বানানটা ভুল হয়েছে, আর একটুবার সংশোধন করে দিই, views, the views of my eyesight is অথবা are not normal than others. সো আনসার কি আপনি ইজ করবেন না আর করবেন সেই কমেন্টটা আমাকে করে দেন। যদি আপনাদের উত্তর সঠিক থাকে তাহলে আমি বুঝবো যে আপনারা পড়াশোনায় মনোযোগী আছেন, আর যদি সঠিক না থাকে তাহলে বুঝবো যে পড়াশোনায় আপনাদের মনোযোগটা একটু কম আছেন। ওকে, আমাদেরকে আতিক আহমেদ উত্তর জানিয়েছেন, রিয়াদ হোসাইন আমাদেরকে উত্তর করেছেন, জনি সেন্স আমাদেরকে উত্তর করেছেন, মেহেদি হাসান আমাদেরকে উত্তর করেছেন, তানিমা কেউ সঠিক উত্তর করেছেন, কেউ ভুল উত্তর করেছেন। এই মোমেন্টে আমরা দেখতে পাচ্ছি সাবিহা আমাদেরকে আমাদেরকে উত্তর করেছেন, আব্দুল আজিজ আমাদেরকে উত্তর পাঠিয়েছেন, রিফাত আমাদেরকে উত্তর দিয়েছেন, দাওয়াতে ফেরিওয়ালা উত্তর দিয়েছেন, এরপরে আমাদেরকে ফারজানা তিশা আমাদেরকে উত্তর দিয়েছেন, মেহেদি হাসান আমাদেরকে উত্তর দিয়েছেন, সুজাত আমাদেরকে উত্তর দিয়েছেন, তানিমা তিনা আমাদেরকে বলেছেন 100% শিওর উত্তর দিয়েছি ভাইয়া। ওকে, এই ধরনের কনফিডেন্স ভেতরে থাকতে হবে যে আমি যে উত্তরটা দিয়েছি সেটা 100% শিওর। সাদ আমাদেরকে উত্তর দিয়েছেন, আমাদেরকে অনেকেই এই মোমেন্টে যারা সব আছি তারা সবাই আমাদেরকে উত্তর দিয়েছেন। ঠিক আছে, সবাই উত্তর করবেন। আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। গত ক্লাসে যারা যারা ছিলেন তারা আমি বলেছিলাম যে আসলে সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। আমরা জানি ইজ সিঙ্গুলার, আর হলো প্লুরাল। এখন সাবজেক্ট দ্য ভিউজ অফ মাই আইসাইট, এই পুরোটাই সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার তাহলে উত্তর হয়ে যাবে ইজ, কিন্তু যদি হয় প্লুরাল তাহলে উত্তর হয়ে যাবে কি আর। এখন প্রশ্ন হলো দ্য ভিউজ অফ মাই আইসাইট, এটার বাংলা যদি করতে পারতাম তাহলে সিঙ্গুলার না প্লুরাল বোঝা যাইতো, কিন্তু আমরা বলেছিলাম গত ক্লাসে যে প্রিপজিশন যুক্ত যে সাবজেক্টগুলো থাকে তার দুই দিকে দুইটা সাবজেক্ট থাকে। দ্য ভিউজ একটা সাবজেক্ট, মাই আইসাইট একটা সাবজেক্ট। বলেছিলাম প্রিপজিশন যদি কোনো একটি সাবজেক্ট পজিশনে থাকে, প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে তার পরের সাবজেক্টটা আমরা মনে মনে কি করব, মনে মনে কেটে দিব, মনে মনে কেটে দিব। আগের সাবজেক্টটার দিকে তাকাবো, যদি আগেরটা হয় প্লুরাল ভার্ব করে দেব প্লুরাল, আগেরটা যদি হয় সিঙ্গুলার ভার্ব করে দেব সিঙ্গুলার। যারা ভুল করেছেন তারা যেন আর কোনোদিনই ভুল না হয়। দেখেন দ্য ভিউজ, VIEW, আমরা জানি সাবজেক্টের সাথে যদি এস বা ইএস যুক্ত না থাকে, না থাকলে সেটা হয়ে যায় কি সিঙ্গুলার, না থাকলে হয় সিঙ্গুলার। তাহলে এখানে এস বা ইএস যুক্ত আছে, এস যুক্ত আছে, তার মানে এখানে এটা ছিল কি প্লুরাল, এটা ছিল কি প্লুরাল। তাহলে যদি হয় প্লুরাল তাহলে উত্তর চলে যাবে আমার, যারা যারা করেছেন 100% শিওরও যারা জানিয়েছেন, তাহলে উত্তর হয়ে যাবে দ্য ভিউজ অফ মাই আইসাইট ইজ নট, ইজ হবে না, আর নট নর্মাল দ্যান আদার্স। কিন্তু যদি প্রশ্নটা এরকম হতো দ্য ভিউ অফ মাই আইসাইট ভিউ, তাহলে কিন্তু আবার উত্তর চলে যেত কোনটা, আর। উত্তর চলে যেত কোনটা, আর। তাহলে আমরা উত্তর সঠিক পেয়েছি আমাদের 70%-এর কাছ থেকে। কেউ কেউ উত্তর ভুল করেছেন, যারা ভুল করেছেন তারা হয়তো বা গত ক্লাসে ছিলেন না, এজন্য ভুল হয়েছে। আমরা চলে যাচ্ছি আজকে যে নিয়মগুলো পড়ব সেই নিয়মের মধ্যে। প্রথম নিয়ম, আমি 4টা শব্দ লিখছি, আপনারা নোট করে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। along with, accompanied by, as well as, together with। শুধু এই 4টা শব্দই না, যদি কোনো জায়গায় নট থাকে, এই যে শব্দগুলো আমি লিখেছি along with, accompanied by, as well as, together with, not,
এই শব্দগুলি একা বসে না, এই শব্দগুলির দুই দিকে, এদিকে থাকে একটি সাবজেক্ট, এই পাশে থাকে আরো একটি সাবজেক্ট, দুই দিকে দুইটা সাবজেক্ট থাকে। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়েছে। এখন স্টুডেন্টদের প্রশ্ন হলো, ভাইয়া দুই দিকে তো দুইটা সাবজেক্ট থাকে, কাকে সাবজেক্ট বানাবো, বা দুইটাই সাবজেক্ট হবে কিনা, প্লুরাল হবে কিনা? নো, এটা along with, accompanied by, as well as, together with, not, এই শব্দগুলো যদি কোনো বাক্যের মধ্যে যুক্ত থাকে, আপনারা লক্ষ্য করবেন এর আগে একটি সাবজেক্ট থাকবে, পরে একটি সাবজেক্ট থাকবে, পরের যে সাবজেক্টটা আছে সেটাকে মনে মনে কি করে দিবেন, কেটে দিবেন। আগের সাবজেক্টটা যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, আগেরটা যদি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। শর্ত একটাই, শুধু সাবজেক্টটাকে কি করা, আইডেন্টিফাই করা, সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে প্রশ্ন হলো, সাকিব আল হাসান, এত বড় না নাকি, সাকিব as well as his teammates, সাকিব as well as his teammates। আমি প্রশ্নটা লিখব না, আমাকে বলেন as well as আছে, his teammates এবং সাকিব, দুটো সাবজেক্ট এখানে আছে। আমরা কাকে সাবজেক্ট করব, কমেন্টে জানান আমরা কাকে সাবজেক্ট করব, as well as কে সাবজেক্ট করব, সরি সাকিব কে সাবজেক্ট করব নাকি his teammates কে সাবজেক্ট করব। সঠিক উত্তর যদি থাকে তাহলে বুঝতে পারবো যে আপনারা কি করেছেন, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি আপনাদেরকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন আপনাদেরকে দিব, সেই প্রশ্নটার আপনারা উত্তর করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সালের একটি প্রশ্ন। এখানে আমাদেরকে সঠিক উত্তরই দিচ্ছেন সবাই, সবাই বলছেন সাকিবকে সাবজেক্ট করব ভাইয়া। হ্যাঁ, যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যদি কালে এই চারটি কোনো শব্দ, এই যে চারটি শব্দ লিখলাম, এটা টোফেল বইয়ের ভেতরে চারটি শব্দ দেওয়া আছে, অন্যান্য বইয়ে আরো কিছু শব্দ, আমি যেটা একটু ইম্পর্টেন্ট মনে করেছিলাম সেটা হচ্ছে নট। নট, নট শব্দটা, নট অনলি বাট অলসো না, কিন্তু শুধু নট। নট শব্দটা যদি থাকে, যদি এরকম থাকে, সুমন নট দে, সুমন তারা না, তাহলে এখানে আছে আর, এখানে আছে ইজ, গোয়িং টু দ্য ফিল্ড। সহজ সহজ এক্সারসাইজ দিচ্ছি যেন আপনার বুঝতে সহজ হয়। সুমন নট দে। এখন যদি কেউ মনে করেন আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দে সাবজেক্ট, তাহলে দে এর জন্য কিন্তু উত্তর করে দেবেন সোজা আর, সাথে সাথে আপনার নেগেটিভ মার্কস। কারণ কি, নিয়মেই বলেছি যদি কোনো বাক্যে নট থাকে তার পরের সাবজেক্টটাকে মনে মনে কি করে দিব, কেটে দিব। সুমন এখানে হবে আমার সাবজেক্ট, তাহলে সুমনের জন্য আমার আর হবে না, সুমন ইজ গোয়িং টু দ্য ফিল্ড। সুমন নট দে, সুমন তারা না কোথায় গিয়েছিল, মাঠে। তো এরকম ভাবে along with, accompanied by, as well as, together with, not, এই ধরনের প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আপনাদেরকে আমি একটু দিতে চাই। সেটা যদি আপনারা আমাকে উত্তর করে দেন তাহলে বুঝবো যে আপনারা পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে পারবেন। আচ্ছা, প্রশ্ন ছিল show me together with her sisters, show me together with her sisters। আমি একটু দেখে নেই আপনাদেরকে বলি। to buy jewelry, okay, show me together with her sister, এখানে ছিল একটা গ্যাপ, to buy, show me এটার সাথে দিচ্ছে together with her sisters dash to buy jewelry,
অপশনস দিয়ে দিচ্ছি। অপশনস এ তে ছিল LIKE, শর্মি টুগেদার উইথ হার সিস্টার্স লাইক টু বাই জুয়েলারি। অপশনস বি নাম্বারে ছিল LIKES, লাইকস টু বাই। অপশনস নাম্বার সি তে ছিল ইজ লাইক। অপশনস নাম্বার ডি তে ছিল ওয়ার লাইকড, ওয়ার লাইকড। এই প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। আমি এগুলো সব মুছে দিচ্ছি, আপনারা আমাকে কমেন্টে জানান যে প্রশ্নের উত্তরটা আপনারা কি করবেন, যদি প্রশ্নের আর দেখা যায় কিনা প্রশ্নটা। হ্যাঁ, দেখে নিতে চাই একটু। আমাদেরকে উত্তর করছেন, তার মানে সবাই দেখতে পাচ্ছি এটা। খায়রুল আমাদেরকে উত্তর করেছেন, সালমা আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে শামসুল হক উত্তর করেছেন, এস শামীম আমাদেরকে উত্তর করেছেন, আমাদেরকে উত্তর করেছেন জান্নাতুল ফেরদাউস, উত্তর করেছেন মাশরিদা লাইলা, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি হাফসা মারজান, আমাদেরকে উত্তর করেছেন দেখতে পাচ্ছি শামিমা, উত্তর করেছেন মাহা, উত্তর করছেন এ মোমেন্টে সোহাগ। এই সময় স্ক্রিনে দেখতে পাচ্ছি অথই বৃষ্টি আমাদেরকে উত্তর করে জানালেন। সবার নাম মেনশন করছি কারণ আপনারা সবাই যেন আমাদের সব সময় সাথে থাকেন এবং আপনাদের স্বপ্ন জয়ে যেন আমরা আপনাদের নাবিকের মতো যেন আপনাদেরকে নিয়ে যেতে পারি সেই জায়গাটায়, সেই প্রত্যয়ে আপনাদের নামগুলো নেওয়া। বেশি বেশি করে আমাদেরকে সঠিক উত্তরও দিয়েছেন, আমাদেরকে অনেকেই ভুল উত্তর দিয়েছেন। আমি আরও কিছু কমেন্ট নিব, তারপরেই আর কি এটা যাব। কেন ভুল উত্তর হলো সেই ব্যাপারটা একটু আপনারা বুঝে নেবেন, তারপরে আপনাদের অন্য আরেকটি রুলস যেটা আছে সেটাতে আমরা চলে যাব। রেজাউল ইসলাম আমাদেরকে উত্তর জানিয়েছেন, মোনা উত্তর জানিয়েছেন, তালুকদার আমাদেরকে উত্তর জানিয়েছেন, হাফিজুর রহমান সোহেল উত্তর জানিয়েছেন আমাদেরকে, সামিয়া উত্তর করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি এই মোমেন্টে আমাদেরকে উত্তর করেছেন অর্ণব, উত্তর করেছেন মাহিন চৌধুরী, উত্তর করেছেন জুই, উত্তর করেছেন শেখ নাইম হাসান। এই মোমেন্টে আমরা চলে যাচ্ছি এটার এক্সপ্লেনেশনে। শর্মি টুগেদার উইথ হার সিস্টার্স, টুগেদার উইথ শব্দটি আছে, দেখার সাথে সাথে পরীক্ষার হলে হার সিস্টার্স প্লুরাল থাকুক না সিঙ্গুলার থাকুক সেটা আমি মনে মনে কেটে দিব। শর্মি সিঙ্গুলার, সুতরাং উত্তর হবে কি সিঙ্গুলার। শর্মি সিঙ্গুলার, সুতরাং উত্তর হবে কি সিঙ্গুলার। ওকে, এই অপশনসগুলোর মধ্যে থেকে আমরা জানি ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করা না থাকে তাহলে ভার্বের সাথে LIKE লাইক যদি হয় ভার্ব, আর এর সাথে এস বা ইএস যুক্ত করা না থাকলে সেটা থাকে কি প্লুরাল। তাহলে অপশনস এ প্লুরাল আছে, আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তাহলে অপশনস এ কেটে দিলাম। অপশন সি তে আছে ইজ লাইক, ইজ সিঙ্গুলার হতে পারে সেটা উত্তর, কিন্তু ডি তে আছে ওয়ার, আমরা জানি ওয়ার প্লুরাল, তাহলে আমরা অপশনস ডিও কেটে দিলাম। এখন উত্তর হতে পারে সি, হতে পারে বি নাম্বারে আছে LIKES লাইকস, যেটা আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। আচ্ছা, শর্মির জন্য লাইকস শব্দটা হইতেই পারে, সুতরাং আমরা উত্তর করে রাখলাম বি, কিন্তু কেন উত্তর করতে পারবো না সি? অনেকেই সি নাম্বার অপশনস উত্তর করেছেন। দেখেন প্রবলেমটা কোথায়, শর্মি ইজ লাইক টু বাই, শর্মি ইজ লাইক টু বাই, এই ব্যাপারটার মধ্যে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হলো দেখেন, আমরা জানি যদি কোনো ভার্বের বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বসে, তাহলে তার পরবর্তী ভার্ব, মনে রাখবেন একটা কথা, তার পরবর্তী ভার্ব এম ইজ আর, তার মানে বি ভার্ব এটার মধ্যে থাকতে পারে এম ইজ আর ওয়াজ এবং ওয়ার, এই কয়েকটা ভার্ব। তার মধ্যে আমরা জানি সিঙ্গুলার ভার্ব কোনটা, ওয়াজ এবং ইজ, যাই হোক এমটাও সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে আর এবং ওয়ার হচ্ছে প্লুরাল, কিন্তু বি ভার্ব যদি কোনো বাক্যে থাকে তাহলে এম ইজ আর এর পরে পরবর্তী ভার্বের আইএনজি যুক্ত হয়, কিন্তু লাইক শব্দটার সাথে আবার কখনোই আইএনজি যুক্ত হয় না। হ্যাঁ, তাহলে কি হতে পারে, লাইকের সাথে আইএনজি যুক্ত না হলেও
এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে অবশ্যই ভার্বের আইএনজি যুক্ত হবে। যদি না হয় তাহলে অন্য কোনো বেস ফর্ম বসতে পারবে না, অবশ্যই হবে ভি প্লাস ভার্বের ইডি, মানে ভার্বের V3 ফর্ম হবে। তার মানে কোনো জায়গায় মনে রাখবেন একটা কথা, যদি এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি কোনো জায়গায় ভার্বের বেস ফর্ম দেওয়া থাকে, মানে মূল ভার্ব দেওয়া থাকে, তাহলে সেটা কোন অবস্থায় রয়েছে? ভুল অবস্থায় আছে। এরকম একটি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। বি এর পরে ছিল উইটনেস, ছিল উইটনেসড, ছিল ইজ, বি এর পরে আবার ছিল ইজ উইটনেসেস, আরেকটা ছিল বি ওয়ার উইটনেসড। দেখেন এই চারটা অপশন ছিল, বি ভার্ব আছে, তারপরে উইটনেস, তাহলে এটা উইটনেস আছে, বি এর পরে ভার্বের বেস ফর্ম হওয়াটা কি হবে? ভুল। বি এর পরে ভার্বের V3 ফর্ম হওয়াটা হবে সঠিক, সুতরাং উত্তর হয়ে যেত উইটনেস। বি এর পরে আবার ইজ বসানোটাকে রিডান্ডেন্সি বলা হয়, এই জন্য এটাও ভুল। বি এর পরে ওয়ার বসানোটাও ভুল, এই জন্য এই ধরনের একটি প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। বি উইথ নেক্সট হবে। সুতরাং এখানে ইজ লাইকড যদি হইতো, ইজ লাইকড, সেক্ষেত্রে আমার উত্তর ইজ লাইকড টু বাই জুয়েলারি, তাহলে আমি উত্তর চিন্তা করতে হয়তো বা পারতাম, কিন্তু আমি উত্তর চিন্তা করতে পারছি না এই কারণে, কারণ এখানে আমার একটা সিঙ্গুলার ভার্ব আছেই। এই জন্য এই জায়গা থেকে আপনি যদি পূর্ণাঙ্গ গ্রামারের প্রত্যেকটা জায়গায় দখল আপনার না থাকে, তাহলে আপনার কনফিউশন হবে। আপনি কনফিউজড হয়ে গেলে আপনার তখন উত্তর মনে হবে ইজ লাইক তো দেওয়া যেতেই পারে, কিন্তু কেন ইজ লাইকটা দেওয়া যাবে না, কেন আপনি ইজ লাইক দিতে পারবেন না, কেন আপনার এই জায়গাটায় ইজ লাইক শব্দটা বসছে না, তার এক্সপ্লেনেশনসটা যদি আপনার আবার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে প্রশ্নই আপনাকে দিক না কেন, যেই ধরনের আপনাকে ঘোড়ায় প্যাঁচায় প্রশ্ন দিক না কেন, আপনার কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। তাহলে সামারি করে দিচ্ছি, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, নট এবং অ্যালং উইথ, এই পাঁচটা শব্দ যদি কোথাও দেখেন, তাহলে এর পরে দুইটা সাবজেক্ট থাকবে, একটি আগে একটি পরে। দুইটা সাবজেক্ট থাকবে, একটি সাবজেক্ট থাকবে আগে, আরেকটি সাবজেক্ট থাকবে কোথায়? আরেকটি সাবজেক্ট থাকবে পরে। সুতরাং যেই সাবজেক্টটা থাকবে আগে, সেটা দিয়ে আমরা কি করব? ভার্বটা নির্ণয় করব। যদি আগেরটা হয় সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার, যদি আগেরটা হয় প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। তাহলে নোট করার বিষয় হলো ওই পাঁচটি শব্দ লিখে ফেলা। ওকে ফাইন। এরপরে আমি দেখেন আরেকটি নিয়ম পড়াচ্ছি। either or, neither nor। আমরা জানি either এর সাথে বসে or, neither এর সাথে বসে nor, এটা আবার ভুল করা যাবে না। either এর সাথে কখনোই nor বসে না, আবার neither এর সাথে কখনো or বসে না। either একটি পজিটিভ শব্দ, এর জন্য এর সাথে or, neither একটি নেগেটিভ শব্দ, এর জন্য এর সাথে nor। আমরা এরকম আরো শব্দ পড়েছি, not only but also, আবার এরকমও থাকতে পারে not but। 18 সালের একটি প্রশ্ন এসেছিল not but দিয়ে। যাই হোক, এখানে কয়টা শব্দ লিখেছি? either or, neither nor, not only but also, not এবং but। এই শব্দগুলোর এখানে থাকে একটি সাবজেক্ট, এর পরে থাকে আরেকটি সাবজেক্ট। দেখবেন প্রত্যেকটা জায়গার জন্য এরকম, যেমন NEITHER, neither সুমি nor her brother। এখন প্রশ্ন হলো, সুমি একটি সাবজেক্ট, হার ব্রাদার একটি সাবজেক্ট, কোনটাকে আমি সাবজেক্ট করব, নাকি দুইটাই সাবজেক্ট? এই প্রশ্নগুলোর উত্তর চলে যাচ্ছি। আগেরগুলোতে আমরা যেটা করেছিলাম, আগেরটা কেটে দিয়েছিলাম, পরেরটা কেটে দিয়ে আগেরটাকে আমরা সাবজেক্ট করেছিলাম। এই জায়গাটার জন্য এটা হলো আগের রুলসটা টোটালি কি অপোজিট, তাহলে এটার সাথে ওইটা রুলসের যেহেতু একটু সাংঘর্ষিক অবস্থা আছে, সুতরাং এই দুইটা রুলসকে পাশাপাশি করে পড়ে, এবং এখান থেকে প্রশ্ন হয়েছে, ভবিষ্যতে প্রশ্ন হবে। সুতরাং আয়দার এবং অর, আয়দার এর পরে থাকবে একটি সাবজেক্ট, অর এর পরে থাকবে একটি সাবজেক্ট। সাবজেক্ট করব কোনটাকে? অর এর পরেরটাকে। নাইদার এর পরে থাকবে একটি সাবজেক্ট, নর এর পরে থাকবে একটি সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আমি মনে মনে কেটে দিব, নর এর পরের সাবজেক্ট অনুসারে আমরা কি বসাবো? ভার্ব বসাবো। সুতরাং এই জায়গায় অর এর পরে যদি হয় সিঙ্গুলার,
ভার্ব হবে সিঙ্গুলার, একই শর্ত, অরের পরে যদি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। আমার মনে হয় যে আপনারা সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে আমাকে এখন বলেন নিদার সুমি নর হার ব্রাদার, এই জায়গাটায় সাবজেক্ট কে? সুমি সাবজেক্ট নাকি হার ব্রাদার? আমাকে টাইপ করে একটু দ্রুত আমাকে কমেন্টে জানান যে আসলে এখানে কে। তারপরে এখান থেকে একটি কি ধরনের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আপনাদেরকে দেব আমি, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে একটি প্রশ্ন দিচ্ছি, অনেক আগের প্রশ্ন, এটা 10-11 সালের। তো সেই প্রশ্নটা দেখেন কিরকম এসেছিল। Okay, options number A is, options number B was, options number C am, options number D ডি নাম্বার অপশনসটাতে ছিল ডি নাম্বার অপশনসটাতে ছিল ওয়ার, সরি, ডি নাম্বার অপশনসটাতে ছিল ওয়ার। ওকে, আগে এটার কমেন্টের জায়গাটা একটু দেখে নিতে চাই। কমেন্টে করেছেন সবাই আমাদেরকে হার ব্রাদার, হার ব্রাদার, হার ব্রাদার, এবং প্রশ্নের উত্তর আপনারা একটু করেন। আমি একটু neither Sophia nor I dash present in the meeting. I is present, neither Sophia nor I is present, neither Sophia nor I was present, neither Sophia nor I am present, neither Sophia nor I were present in the meeting. উত্তর আসা শুরু করেছে আমাদের কাছে। যারা উত্তর করেছেন আমি একটু তাদের নাম নিয়ে নিতে চাই এই মোমেন্টে। আমাদের সাথে নাহার জয়েন করেছেন, উত্তর দিচ্ছেন আমাদেরকে কমেন্টে। আমাদেরকে এই মোমেন্টে জয়েন করে আর্থি আমাদেরকে উত্তর দিচ্ছেন, আনিকা আমাদেরকে উত্তর দিচ্ছেন, আমাদেরকে আরিফ আমাদের উত্তর দিচ্ছেন, রিফাত আরা মুস্তাফিজ আমাদেরকে উত্তর দিচ্ছেন, তাইবা তানজিম আমাদেরকে উত্তর দিচ্ছেন, আমাদেরকে উত্তর দিচ্ছেন সামিয়া জামান, আমাদেরকে উত্তর দিচ্ছেন ম্যাজিস্ট্রেট বাঁধন, আমাদেরকে উত্তর দিচ্ছেন ফারহানা মার্জিয়া, আমাদেরকে উত্তর দিচ্ছেন কাজী সানজিদা আনিকা, জান্নাতুল ফেরদাউস উত্তর দিচ্ছেন। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। ধরতে গেলে বলতে গেলে সবাই সঠিক উত্তর দিয়েছেন। তো চৌধুরী হাসান আমাদেরকে একটি উত্তর দিয়েছেন, উনি বলেছেন এম অথবা ওয়াজ, দুটোই উত্তর দিয়েছেন। চৌধুরী হাসানের যে কনফিউশনটা আছেন সেই জায়গাটায় আমরা একটু আসতে চাই। আমাদের সঠিক উত্তর এখানে হচ্ছে এম, কারণ আমরা সোফিয়াকে কেটে দিব, আয়ের জন্য এখানে বসতে পারে কি এম। আয়ের জন্য কখনোই বসতে পারে না ইজ, কেটে দিব। আয়ের জন্য কখনোই বসতে পারে না অয়ার, এখন বসতে পারে কি সি এম অথবা ওয়াজ। আয়ের জন্য কিন্তু ওয়াজ বসতে পারে, কিন্তু কেন উত্তর ওয়াজ করতে পারছি না, কেন উত্তর ওয়াজ হবে না তার একটি ব্যাখ্যা আপনারা শুনে নেন। প্রশ্ন পরীক্ষায় এরকম দুইটা অপশনস কেটে দিতে পারবেন, কিন্তু এরকম কি থাকবে, দুইটা অপশনসের মধ্যে কনফিউজ থাকবে। তো এই কনফিউশনটা দূর করার জন্য আপনাকে আরেকটু ওই যে সবার মতন গতানুগতিক ধাঁচের না হয়ে তাদের মধ্যে থেকে আপনাকে একটু বের হয়ে আসার প্রবণতা রাখতে হবে। সেই জায়গাটা কেমন হতে হবে, সেটা হতে হবে ওয়াজ কেন হবে না। দেখেন এই বাক্যটাতে কোনো রকমের
এমন কোনো অ্যাডভার্ব ব্যবহার করা হয়নি যে অ্যাডভার্বটা আপনার পাস্ট টেন্স নির্দেশ করে। পাস্ট টেন্স, আমরা যদি কোনো একটি প্রশ্ন এমন আসে যে প্রশ্নটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শিক্ষক দিয়েছেন কিন্তু কোনো পাস্ট টেন্স উল্লেখ করে নাই, প্রেজেন্ট ইন দ্য মিটিং যদি প্রশ্নটাতে আমি যুক্ত করে দিতাম লাস্ট উইক, প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট উইক, সেক্ষেত্রে কিন্তু আর এম উত্তর হতো না, সেক্ষেত্রে উত্তর হতো আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং লাস্ট উইক। বাট এই লাস্ট উইক না থাকার কারণে এরকম কোনো অ্যাডভার্ব লাস্ট, প্রিভিয়াস আমরা জানি এগুলো থাকলে কি হয়, পাস্ট টেন্স হয়। কিন্তু দেখেন এখানে মিটিং এর কথা বলা হয়েছে, এই ধরনের জায়গাতে কনফিউশন দূর রেখে সোজা উত্তর করে দিবেন প্রেজেন্ট টেন্সে। আর যদি আপনাকে কনফিউজ করতে চায় সেক্ষেত্রে আপনাকে কি করে দিবে, অ্যাডভার্ব। আর আমরা জানি যে অ্যাডভার্ব অনুসারেই কিন্তু টেন্স হয়, জাস্ট নাও, অলরেডি এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অ্যাট দ্যাট মোমেন্ট, কন্টিনিউয়াস কোনো কিছু বোঝালে অ্যাট দ্যাট মোমেন্ট, ভেরি অফেন এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা জানি যে অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি এগুলো থাকলে, প্রপারলি এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরকম রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস আমরা চৌধুরী অ্যান্ড হোসাইন স্যারের বই থেকে পড়েছিলাম একটা সময়, ইন্টারমিডিয়েট পর্যন্ত অ্যাডভান্স বইয়ে। তো আমরা ওই জায়গাটায় লক্ষ্য করব, যদি কোনো প্রশ্ন এরকম সোজা দিয়ে দেয় তাহলে উত্তর চলে যাবে সোজা প্রেজেন্ট টেন্সে। মনে রাখবেন বেশিরভাগ উত্তর আপনার, যদি আপনার এই টাইপের প্রশ্নের জন্য উত্তর করার চেষ্টা করবেন কোন টেন্স, প্রেজেন্ট টেন্স। কিন্তু যদি একটু পেঁচায় দেয় তাহলে আপনার ওয়াজ এর জন্য উত্তর হলে অবশ্যই অ্যাডভার্ব শেষে যুক্ত করা থাকতো। ঠিক আছে, এই জায়গা থেকে একেবারে ভেরি রিসেন্ট যে প্রশ্ন, সেই রকম একটি প্রশ্ন আমার আবার স্টেটমেন্টে যাই। স্টেটমেন্টটা হলো আইদার অর, নাইদার নর, নাথিং, নট অনলি বাট অলসো, নট বাট এগুলো যদি থাকে তাহলে পরেরটা অনুসারে আমি কি বসাবো, পরেরটা অনুসারে ভার্ব বসাবো। পরেরটা যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, পরেরটা যদি হয় প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তাহলে এই ধরনের একটি প্রশ্ন, একেবারে খুবই রিসেন্ট যে প্রশ্নটা, সেই রকম একটি প্রশ্ন আপনাদের কাছে আমি দিচ্ছি, আপনারা আমাকে উত্তর করে দেবেন। Not Shimla, but her cousins very recent একটি প্রশ্ন, আপনি উত্তর করার চেষ্টা করবেন। Does, did, done, do. Not Shimla but her cousins does the work, did the work, done the work, do the work. শুধু অপশনসটা লিখে দেন আমাদেরকে, না উত্তরটাই লিখে ফেলেন, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে আপনারা আমাদের সাথে মনোযোগের সাথে আছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদেরকে উত্তর করেছেন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। দেখেন এই সময় এসে আমাদের স্টেটমেন্ট ঠিক হয়ে গেছে, যে আমরা জানি যে এখানে শিমলা সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে হার কাজিনস। হার কাজিনস একজন না, অনেকজন, অনেক ভাই বোন, কাজিনস প্লুরাল, আমরা জানি ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল হয়। তাহলে এই প্লুরাল সাবজেক্টের জন্য আমাদের ভার্ব নিয়ে আসতে হবে প্লুরাল। আমরা জানি যে প্লুরাল ভার্ব কোনটা আছে, ডু। ডান ভার্বের V3 ফর্ম, এটা আমরা উত্তর করতে পারলাম না। ডিড V2 ফর্ম, আর ডাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এই জন্য আমরা উত্তর করতে পারলাম না, আমাদের উত্তর চলে গেল সোজা ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি প্রশ্নটাকে একটু ঘুরায় দেওয়া যেত, এরকম থাকতো,
not her brothers but she, not her brothers but she, সেক্ষেত্রে কোনটা উত্তর হতো? সেক্ষেত্রে আমরা হার ব্রাদার্স সাবজেক্ট করতাম নাকি she কে সাবজেক্ট করতাম? আমরা অবশ্যই বাত এবং নট এর কোনটাতে সাবজেক্ট করতাম? পরেরটাকে, she যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তার জন্য উত্তর চলে যেত কোনটা? অপশন নাম্বার এ, ডাজ দ্য ওয়ার্ক। তাহলে এই জায়গাগুলোকে মাথার ভেতরে রাখা। আমরা একেবারে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শেষের দিকে চলে এসেছি। আমি একেবারে রিভিউ করে দিচ্ছি গত ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল সেই বিষয়গুলিকে রিভিউ যদি করতে চাই তাহলে প্রিপজিশনাল ফ্রেজ অ্যাট, ইন, আউট, অ্যাট, ইন, ইনটু, বিটুইন, এগুলোর আগে একটি সাবজেক্ট থাকে, পরে একটি সাবজেক্ট থাকে। পরের সাবজেক্টটাকে কেটে দিব, আগের সাবজেক্ট অনুসারে আমরা কি করব? আগের সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসাবো? ভার্ব বসাবো। ওকে, এই ধরনের একটি রুলস ছিল। এরপরে ইম্পর্টেন্ট রুলসের ভেতরে এরপরে রুলস ছিল, তার মানে প্রিপজিশনাল ফ্রেজের আগেরটা অনুসারে ভার্ব বসে, পরের সাবজেক্ট অনুসারে নয়। এভাবে আমরা আপনার বাসায় কি করে ফেলবেন? নোট করে যে কোনো একটা বই, আমি বলেছি যে আপনার বারবারই বলি এটা, যে আপনারা বাজারে চলে আসছে বইটা, ইংলিশ পাওয়ার বইটা, আপনারা এখনই আমাদের বিভিন্ন পেজে অর্ডার করে এটা কিনে নেন। এখানে খুব সুন্দর করে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে যেগুলো আপনাদেরকে পড়ানো হবে সেগুলো দেওয়া আছে। এরপরে আজকে এর আগে আমরা যেটা বলেছিলাম যে কথাটি, সেটা হলো প্রিপজিশনাল ফ্রেজের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যদি কালে কোনো সংখ্যাবাচক সাবজেক্ট, যদি সংখ্যাবাচক শব্দ যদি সাবজেক্ট হয়, সংখ্যাবাচক শব্দ যদি সাবজেক্ট হয়, তার ভার্ব সবসময়ের জন্য কি হবে? সিঙ্গুলার হবে। তার ভার্ব সবসময়ের জন্য হবে সিঙ্গুলার। তার মানে সংখ্যাবাচক শব্দ যদি সাবজেক্ট হয়ে যায়, আমি উদাহরণ দিয়েছিলাম 10 মাইলস, MILES, 10 miles is or are, is not a huge distance। সাপোজ এরকম একটা প্রশ্ন আসলো, 10 মাইলস, আপনার কিন্তু মনে হতে পারে মাইলস আছে, তাহলে তো এখানে আর হওয়ার কথা না। কিন্তু সংখ্যাবাচক শব্দ যদি বসে যায় তাহলে তার জন্য আপনার কি করে দিতে হবে? সংখ্যাবাচক শব্দ বসলে 10 মাইলস, $20 এরকম যদি শব্দ বসে, সেক্ষেত্রে আপনার ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। এটা আপনাদেরকে বলেছিলাম। এরপরে আপনাদেরকে বলেছিলাম কিছু শব্দ আছে যেগুলো সবসময়ের জন্য সিঙ্গুলার হয়, সেই জায়গাটায় আপনারা একটু মনোযোগ দেন। আমরা জানি ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত কোনো শব্দ যুক্ত থাকে, আর সেটা যদি সাবজেক্ট হয়, মানে জিরান্ড যদি সাবজেক্ট হয়, ZUREND, জিরান্ড যদি সাবজেক্ট হয়, ভার্ব সবসময়ের জন্য হবে কি? সিঙ্গুলার। জিরান্ড যদি সাবজেক্ট হয়, ভার্ব হবে সবসময়ের জন্য সিঙ্গুলার। 4 নম্বরে বলেছিলাম কিছু শব্দ, যেমন সামথিং, যেমন বলেছিলাম নাথিং, যেমন বলেছিলাম সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, এই ধরনের শব্দগুলো সবসময় সিঙ্গুলার। মনে রাখবেন এগুলো সবসময় সিঙ্গুলার। এবং একটি প্রশ্ন গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিল যে সামওয়ান এই শব্দটা, সামওয়ান এই শব্দটা বা সামবডি এরকম কিছু একটা হবে, এই শব্দটা কোন? এগুলো কিন্তু সব কি? এগুলো সব আমরা জানি প্রোনাউন, এগুলো সব প্রোনাউন সাবজেক্ট হতে পারে। এই সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। কিন্তু এটা কোন ধরনের প্রোনাউন, এরকম একটা প্রশ্ন এসেছিল। আমরা জানি যে দেখেন সামথিং, নাথিং, সামওয়ান, এভরিওয়ান এগুলো যে কোনো একজন ব্যক্তি বা যে কোনো কাউকে, একজনকে বোঝানো হয়েছে, যে কোনো একজনকে, কিন্তু নির্দিষ্ট না। এজন্য একে বলা হয়েছে, এই ধরনের ইয়েকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এই ধরনের প্রোনাউনকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এই প্রশ্নটা এসেছিল যে সামওয়ান বা সামবডি বা এরকম কিছু একটা, দেখবেন নাথিং, এভরিথিং, সামথিং, সামবডি এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। আমরা জানি ডেফিনিট আর ইনডেফিনিট, যেমন হি ডেফিনিট প্রোনাউন, একেবারে নির্দিষ্ট কোনো একজন, কিন্তু সামওয়ান সেটা অনির্দিষ্ট, এই জন্য একে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এই প্রশ্নটা থেকে পরীক্ষায় এসেছিল।
আজকে আমরা যেগুলো পড়েছি সেগুলো না লিখি, আপনাকে আরেকটা নতুন রুলসের কথা বলছি, সেটা ইম্পর্ট্যান্ট হতে পারে। আপনারা আনকাউন্টেবল নাউন যেগুলো পড়েছেন, আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না, এরা সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরা সবসময়ের জন্য কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এরা সবসময়ের জন্য কি ভার্ব গ্রহণ করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। যেমন আপনি যদি বলেন মানি ইজ অথবা আর, এখন আপনার উত্তর কি হবে? মানি ইজ, কারণ আমরা জানি মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনার যদি প্রশ্ন থাকে ইনফরমেশন ইজ অথবা আর দেওয়া থাকলো, উত্তর চলে যাবে ইনফরমেশন ইজ, কারণ ইনফরমেশন শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি কোনো জায়গায় সাবজেক্ট থাকে, তার জন্য সোজা ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, সোজা ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে কিছু শব্দ যেগুলো দেখতে মনে হয় প্লুরাল, কিন্তু আসলে সেগুলো প্লুরাল না, সেগুলো সিঙ্গুলার। যেমন ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইথিক্স, মিউজিক, ফিজিক্স। দেখেন এই শব্দগুলো দেখতে মনে হচ্ছে যে এগুলো হচ্ছে প্লুরাল, কিন্তু আসলে এগুলো প্লুরাল না। এরকম অনেক শব্দ রয়েছে যেটা আমাদের ওই বই থেকে, আমি ওই বইটার সামনেই আমার আছে, ওইটা নিয়ে আপনারা যখন পড়বেন তখন সেটা হয়ে যাবে। এরকম বক্সে দেওয়া আছে ইথিক্স, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাথলেটিক্স, অ্যাকোস্টিক্স। এই শব্দগুলি দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু পাঠ্য বিষয় হলো এই যে আসলে সেই শব্দগুলি প্লুরাল না, সেই শব্দগুলি আসলে আছেন সিঙ্গুলার হিসেবে। সুতরাং এই ধরনের শব্দ দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে সোজা উত্তর চলে যাবে ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার, ভার্ব হয়ে যাবে কি? সিঙ্গুলার। এই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন 18-19 সালের, সেটা আমি আপনাদের সামনে একটু ধরে নিতে চাই। সেই প্রশ্নটা সরি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটা অন্য একটি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। ইকোনমিক্স মাই ফেভারিট সাবজেক্ট, economics is, was, are, were। উত্তর করার চেষ্টা করেন। Economics was my favorite subject, economics is my favorite subject, economics are my favorite subject, were my favorite subject। কোনটা উত্তর হবে? ওকে, স্বপ্নের রাজকন্যা আমাদের সাথে এই মোমেন্টে সঠিক উত্তর দিয়ে জয়েন করলেন। আমাদের সাথে জয়েন করেছেন এই মোমেন্টে দেখতে পাচ্ছি শামীম, আমাদের সাথে নতুন মুখ হিসেবে দেখতে পাচ্ছি যাদের নাম নেইনি আগে। সজনী আমাদের সাথে উত্তর দিয়ে জানিয়েছেন, হাফসা আমাদের সাথে আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি কাউসার চৌধুরী আছেন, আমাদের সাথে উত্তরে এই মোমেন্টে দেখতে পাচ্ছি ইসরাত উপমা, আমাদের সাথে দেখতে পাচ্ছি মোস্তাফিজ উত্তর দিয়ে জানিয়েছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি যে নুসরাত জাহান ওরনা ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট বলেছেন, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট বলেছেন, খাদিজা আমাদেরকে বলেছেন। সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পর্শনে আপনারা বই নিয়ে পড়তে বসবেন, যে অংশটা আছে। যদি কারো কোনো সমস্যা দেখা দেয় তাহলে সোজা আমাদের স্বপ্ন পেজের যে ইনবক্সটা রয়েছে সেখানে আপনারা ইনবক্স করে রাখবেন। ছবি তুলে হতে পারে, কমেন্ট করে হতে পারে,
বা বিভিন্ন প্রবলেমস বলে নিচে প্রবলেমসটা লিখে হতে পারে। আমি চেষ্টা করব যে আপনাদেরকে সেটার উত্তর দেওয়া। দুটো উত্তর এখানে হতে পারে, আর কখনোই হবে না, কারণ ইকোনমিক্স সাবজেক্ট, একটা কথা মনে রাখবেন, বিভাগীয় নাম কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বা যে কোনো ফ্যাকাল্টির নাম, সেটা ফ্যাকাল্টি অফ আর্টস যদি এটা থাকে তাহলে সেটার জন্য আর্টস, আমরা জানি ARTS, যে আর্টস শব্দটাও এটাও কিন্তু সিঙ্গুলার শব্দ। আর্টস ইজ মাই ফ্যাকাল্টি, আমার অনুষদের নাম হচ্ছে আর্টস, ঠিক আছে? তো আর্টস শব্দটাও কিন্তু সিঙ্গুলার। ইকোনমিক্স বা এই ধরনের শব্দগুলি হবে সিঙ্গুলার, তাহলে উত্তর আর এবং ওয়াই আর কেটে দিলাম, এটা প্লুরাল আছে, উত্তর হতে পারে ইজ, হতে পারে ওয়াজ। বলেছি যদি কোনো পাস্ট টেন্স না থাকে তাহলে উত্তর হয়ে যাবে কি ইজ, কিন্তু যদি থাকে ইকোনমিক্স ইজ যদি না থাকে অপশনসের মধ্যে একেবারেই, তাহলে উত্তর কিন্তু আমি করে দিব আবার ইজ যদি নাই থাকে তাহলে উত্তর করে দিব ওয়াজ, ঠিক আছে? কিন্তু যদি কোনো পাস্ট চিহ্ন না দেওয়া থাকে তাহলে উত্তর সোজা হয়ে যাবে ইজ। কিন্তু যদি এখানে থাকে ইকোনমিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট লাস্ট ইয়ার, গত বছরের ইকোনমিক্স আমার পছন্দের সাবজেক্ট, তখন হয় না, সাবজেক্ট ছিল হবে। তাহলে ইকোনমিক্স ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট লাস্ট ইয়ার, ওই শেষে এর শব্দটা দেখতে হবে, যদি ওইটা থাকে তাহলে ওয়াজ চলে যাবে উত্তরে, আর যদি না থাকে তাহলে উত্তর ওয়াজ করা যাবে না, উত্তর হয়ে যাবে ইজ। আপনাদের যদি কারো কোনো এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে প্রশ্ন থাকে আমাকে একটু লিখে রাখেন, আমি চলে যাব আপনাদেরকে প্রযোজক ক্রিয়া পড়ানোর জন্য। প্রযোজক ক্রিয়াটা নিয়ে খুব বেশি কথা বলবো না আজকে, শুধুমাত্র পজিটিভ ভার্ব। পোস্টে দেখেছেন যে আপনাদেরকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে, সুতরাং পজিটিভ ভার্ব কি, পজিটিভ ভার্ব কি এটা আগে জরুরি জানা, যে আসলে যেটা আমি পড়বো সেটা আমার অ্যাকুয়ার্ড নলেজের মধ্যে আছে কিনা। পজিটিভ ভার্ব কি মানে কাকে বলে, পজিটিভ ভার্ব কিভাবে, পজিটিভ ভার্ব কিভাবে, পজিটিভ ভার্ব কেন, এই কয়েকটা প্রশ্নের উত্তর যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে আপনার প্রশ্নকারী যেভাবেই প্রশ্ন করুক না কেন সেটা হয়ে যাবে। আমরা জানি ভার্বের অনেকগুলো শ্রেণীবিন্যাস রয়েছে, তার মধ্যে থেকে ভার্বকে একটা হচ্ছে ফাইনাইট, আরেকটা ভার্ব হচ্ছে নন ফাইনাইট। এই নন ফাইনাইট ভার্বগুলোর চ্যাপ্টারটা আলাদা, এরা নিজেরা কোনো কাজ করতে পারে না, অন্য একটি ভার্বের সহযোগিতা নিয়ে তারা সেই সেন্টেন্সটির অর্থ ফিল আপ করে। I used to go to market। দেখেন এখানে used এবং to go দুইটা ভার্ব আছে, যে ভার্বগুলো ইনফিনিটিভ, ভার্বের সাথে আইএনজি যুক্ত জিরান এবং পার্টিসিপল, সেই ভার্বগুলোকে বলা হয় নন ফিনাইট। এই ভার্বগুলো অন্য আরেকটি ভার্বের সহযোগিতা নিয়ে কি হয়, তার মানে নন ফিনাইট ভার্ব হলো তিনটা, একটা হলো ইনফিনিটিভ, আরেকটা হলো জিরান্ড, আরেকটা হলো পার্টিসিপল। আমরা জানি পার্টিসিপলের মধ্যে ইডি যুক্ত ভার্ব আছে, জিরান্ডের মধ্যে ভার্বের আইএনজি আছে, ইনফিনিটিভের মধ্যে টু প্লাস ভার্ব আছে। তার মানে এই ভার্বগুলো অন্য একটি ভার্ব ছাড়া দেখবেন আপনি সেই সেন্টেন্সের পূর্ণাঙ্গ অর্থ ফিল আপ করতে পারে না। তো আমরা চলে যাব এমন একটি ভার্ব যেটা ফাইনাইট ভার্ব, যার নাম দিয়েছে কজেটিভ। এই কজেটিভ ভার্বটাকে বাংলা হলো প্রযোজক ক্রিয়া। আমরা প্রডিউসার দেখতে পাই, প্রডিউসার মানে যিনি প্রযোজনা করেন। পজিটিভ ভার্বের কাজটাও ঠিক সেই রকমই প্রযোজনার কাজে উনি বেশি থাকেন। নিজে কোনো কাজ না করে অন্য আরেকটি ভার্বের সহযোগিতায় যদি কাউকে দিয়ে কোনো কাজ করায় নেন তাকেই বলা হয় প্রযোজক ক্রিয়া। তার মানে বাক্যে সক্রিয় থেকে নিজে সেই বাক্যটির কাজ না করে অন্য আরেকটি ভার্বকে দিয়ে, সে কিন্তু সক্রিয় ভার্ব, তিনিই কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু তিনি নিজে কাজ না করায় অন্য আরেকজনকে দিয়ে কোনো কিছু করায় নেওয়ার নামটাই হলো কজেটিভ ভার্ব। তো কজেটিভ ভার্বের তার মানে কজেটিভ ভার্ব মানেই হলো
একটি ভার্ব যেটা হবে কজেটিভ, তারপরে আসবে আরেকটি ভার্ব, তার মানে একটি থাকবে ফাইনাইট ভার্ব আর একটি নন ফাইনাইট ভার্ব সেই বাক্যে থাকবে। তাহলে আমরা লিখব পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন হয় কয়টি জায়গা থেকে? 5টি পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন হয়। হ্যাভ, লেট, গেট, হ্যাভ, লেট, গেট, মেক অ্যান্ড হেল্প। কয়টা ভার্ব লিখেছি? আপনার কমেন্টের মধ্যে 5টি ভার্বের নাম লিখে আমাকে কমেন্ট করেন। কজেটিভ হ্যাভ, কজেটিভ লেট, কজেটিভ গেট, কজেটিভ মেক, কজেটিভ হেল্প। কিন্তু আমার কাছে মজার ব্যাপার মনে হয়, প্রশ্ন যদি বলে দেওয়া থাকে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 8 নাম্বার যে প্রশ্নটা সেটা পজিটিভ ভার্ব থেকে এসেছে, তাহলে কিন্তু উত্তরে আমি সোজা চলে যেতে পারি যে এটা পজিটিভ, কিন্তু আপনাকে কিন্তু এটা বলা থাকবে না। আপনার এত বেশি প্র্যাকটিস করতে হবে যেন দেখলেই বোঝা যায় যেটা পজিটিভ, এর জন্য বেসিক। তার মানে কিভাবে পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব, এখন আমি বললাম আই হ্যাভ এ কাউ, এখানে কি হ্যাভ পজিটিভ? আই গেট ইউ, এখানে কি গেট পজিটিভ? আই হেল্প ইউ, এখানে কি হেল্প পজিটিভ? না। সব জায়গায় যে হেল্প পজিটিভ হবে তা না, সব জায়গায় মেক পজিটিভ হবে তা না, লেট পজিটিভ হবে তা না। তাহলে পজিটিভ হওয়ার শর্ত কি? পজিটিভ হওয়ার শর্ত হলো পজিটিভ ভার্বের একটি স্ট্রাকচার আছে, সেটা হলো পজিটিভ ভার্ব হতে পারবে এই যে, সাপোজ পজিটিভ ভার্ব বসেছে, হ্যাভ, লেট, গেট, মেক, হেল্প, এটা একটা বসেছে। এরপরে অবশ্যই একটি, যে জায়গাটায় আপনাদেরকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি দেখেন এই 5টা ভার্বের মধ্যে থেকে একটি শব্দ আছে, তারপরে একটি অবজেক্ট আছে, তারপরে একটি কি আছে? অবজেক্ট আছে। শুধু অবজেক্ট থাকলেই হবে না, অবজেক্টের পরে আবার আরেকটি ভার্ব আছে, অবজেক্টের পরে আবার আরেকটি কি আছে? ভার্ব। তার মানে আমি আগেই বলেছি পজিটিভ ভার্ব বাক্যে অংশগ্রহণ করে তার কাজ নিজে না করে অন্য আরেকটি ভার্বকে দিয়ে করায়। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, আসলে এই যে আমরা প্রযোজক ক্রিয়া পড়েছি বাংলা, এখানে দেখেন ইংরেজির সাথে বাংলার একটা খুব সুন্দর মিল বা সাদৃশ্য আপনারা খুঁজে পাবেন। এই ধরনের কিছু প্রশ্ন আমরা সলভ করলে সেটা আমাদের হয়ে যাবে। তো সাবজেক্ট, পজিটিভ ভার্ব, অবজেক্ট, তার মানে কোন বিষয়টার উপর ফোকাস রাখতে হবে? পজিটিভ ভার্বের পরে একটি অবজেক্ট থাকবে, পরবর্তীতে যদি আরেকটা ভার্ব আসে। তাহলে এখন একটা স্ট্রাকচারে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবেন। আমি বললাম আই হ্যাভ my, I have my, I have my lady, lady মানে আপনারা বোঝেন তো, মিস্ট্রেস মানে আমার ওয়াইফ। I have my lady, এখানে আরেকটি ভার্ব, এই জায়গাটায় কারেকশন করতে আসবে। I have my lady wash my clothes, I have my lady wash my clothes, আমার আছে, আমার মিস্ট্রেস আমার জামা কাপড় পরিষ্কার করার জন্য। দেখেন হ্যাভ বাক্যে অংশগ্রহণ করেছে, আপনারই কিন্তু আছে, কিন্তু কি সেটা পূর্ণাঙ্গ করতে পারেনি, কিন্তু কাকে দিয়ে কাজটা করাচ্ছে বলেন তো? ওয়াশ মাই ক্লথস, এই ওয়াশ করানোটা কার কাজ করছে? ওয়াশ করার কাজটা করছে লেডি, কিন্তু কার কাজ করছে? আয়ের কাজ করছে। আয়ের জন্য কে বসেছে? হ্যাভ। এই জন্য ব্যাপারটা এরকম, যদি দেখেন কোনো জায়গায় হ্যাভ আছে, তারপরে একটি অবজেক্ট আছে, এরপরে আরেকটি ভার্ব আছে, তাহলেই বুঝে নেবেন যে এই ভার্বের জন্য এই ভার্বটা হয়ে গেছে পজিটিভ। উনি বাক্যে অংশগ্রহণ করে উনি কাজ করবেন না, উনি এই ভার্বটাকে দিয়ে তার কাজ করাবেন। তাহলে I get Rohim, I get Rohim to do the work. আমি হলে প্রশ্ন করতাম এই বাক্যে গেট ভার্বটা কোন ধরনের ভার্ব? উত্তর চলে যেত গেটটা হচ্ছে পজিটিভ ভার্ব। কেন?
গেটের পরে অবজেক্ট আছে এবং এরপরে আবার আরেকটি কি ভার্ব রয়েছে, নন ফিনাইট ভার্ব আছে। এই টু ডু এর কাজটা কে করাচ্ছে, গেট ওই টু ডু কে দিয়ে করাচ্ছে। সুতরাং যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হলো পজিটিভ ভার্ব কি জানার পরে কিভাবে, মানে আপনি প্রশ্নটা এসেছে এবং পজিটিভ ভার্ব থেকেই কিনা সেটা বুঝবেন কিভাবে, যদি মনে করেন এই 5টি শব্দের পরে কি আছে, একটি অবজেক্ট, এরপরে আরো একটি ভার্ব, সেই ভার্বটারই ফর্ম নিয়ে আমাদের কাজ। সেই ভার্বটার আমরা জানি ভার্বের ফর্ম কয়টা, ভার্বের ফর্ম থাকে 3টা, ভার্বের ফর্ম থাকে 6টা। তার মধ্যে থেকে আমরা পাই ভার্বের বেস ফর্ম V1 1 নম্বর ফর্ম, এরপর আমরা পাই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হতে পারে 2 নম্বর ফর্ম, এরপরে আমরা পাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হতে পারে একটা ফর্ম, আমরা পাই আরেকটি ফর্ম 2 প্লাস ভার্বের বেস ফর্ম একটা ফর্ম, আমরা পাই ভার্বের V2 ফর্ম, আমরা পাই ভার্বের V3 ফর্ম। তাহলে দেখেন তো ভার্বের কয়টা ফর্ম হয়, 6টা। কোনো সময় শুধু ভার্বটির বেস মানে যে জায়গা থেকে ভার্বটা হয়েছে, দেখেন এরকম ভার্বটা গো, এটা হলো বেস ফর্ম, ওকে। ভার্বের আইএনজি, এটা হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম জিরান। এরপরে টু গো, এটা হলো ইনফিনিটিভ, তাই না? আবার গো এর সাথে কি হতে পারে, ইএস যুক্ত হতে পারে, গোজ, এটা হচ্ছে ভার্বের কি ফর্ম, সিঙ্গুলার ফর্ম। আচ্ছা, এরপরে হতে পারে V2, গো এর জন্য কি, গো ওয়েন্ট, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। আর গো এর জন্য আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে গন। এন্ড প্রশ্ন হলো হ্যাভের পরে কোন ফর্ম বসে, লেটের পরে কোন ফর্ম বসে, গেটের পরে কোন ফর্ম বসে, এটা নিয়েই আমাদের আজকের ক্লাস। আমরা চলে গেছি